স্বপ্ন জড়িয়ে দাও, অবুজ কুসুম কলি রঙেতে রাঙিয়ে যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও, হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছে আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, প্রতিবন্ধিতা এটি এক ধরনের সীমাবদ্ধতা, যার কারণে এই প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনে নানা রকম চ্যালেঞ্জের সৃষ্টি হয়। এর ফলে তারা পরিবার এবং সমাজে নানা দিক থেকে পিছিয়ে থাকে। এই চ্যালেঞ্জগুলো শুধুমাত্র সেই প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনকেই প্রভাবিত করে না, প্রভাবিত করে তাদের পরিবারকেও। বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদেরকে লালন পালন করতে পরিবারগুলোকে নানাভাবে ভুগতে হয়। প্রতি মুহূর্তে অসংখ্য চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে হয়। কী সেই চ্যালেঞ্জ, সেগুলো সম্পর্কে জানব। পাশাপাশি এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলোর জীবনমান উন্নয়নে পরিবার, সমাজ কী ধরনের ভূমিকা রাখতে পারে, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দর্শক, আমাদের আজকের এই অনুষ্ঠানে আলোচনায় অংশ নিতে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় মুখ, আমাদের সবার প্রিয় গুণী অভিনেতা জনাব মুকিত জাকারিয়া। আর উপস্থিত আছেন জনাব শাহেদুল ইসলাম হেলাল, বিশিষ্ট ব্যবসায়ী এবং পরিচালক SME ফাউন্ডেশন। দর্শক, চলে যাচ্ছি মূল আলোচনায়। জনাব মুকিত জাকারিয়া, আপনাকে দিয়ে শুরু করছি। এই মুহূর্তে জানতে চাই কেমন আছেন? ভালো আছি। যদি এক অর্থে বলি বেশ ভালো আছি, আর এক অর্থে যদি বলি যে বিষয় নিয়ে কথা বলবো, এইরকম একজন চমৎকার মানুষ বলবো, কারণ তাকে বলা হয় স্পেশাল চাইল্ড। সো বাংলাদেশে যদি 18 কোটি মানুষ থাকে, স্পেশাল চাইল্ড কয়জন? আমাকে সবাই যখনই দেখে, না তুমি অনেক ভাগ্যবান। দুটো কারণে ভাগ্যবান, একটা হচ্ছে তোমার স্পেশাল চাইল্ড, আরেকটা কারণে ভাগ্যবান তোমার একটা মেয়ে আছে। দুটো কারণে সবাই আমাকে সবসময় আপা বলে যে তুমি ভীষণ ভাগ্যবান। দর্শক, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন, উনি বলেছেন ওনার একটা স্পেশাল চাইল্ড আছে। আসলে সেই জায়গা থেকেই আজকে বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের বিশেষ অতিথি তিনি। এবং আজকে ওনার কাছ থেকে ওনার এই বিশেষ চাহিদা সম্পন্ন কন্যা সন্তানটিকে নিয়ে ওনার এবং ওনার পরিবারের এই বিশেষ পথ চলার অভিজ্ঞতার কথাই শুনব। আপনার এই কন্যা সন্তানটির নাম, ওর বয়স সম্পর্কে জানতে চাই। আচ্ছা, ওর নাম হচ্ছে তাজমিনা জেরিন মুকিত, ওকে আমরা টুসি নামে ডাকি। বয়স এখন 12 ছুঁই। 7 মাস বয়সে যখন ছিল বেশ ভালো, অন্য বাচ্চাদের মতোই সব কিছু ঠিক ছিল। এবং ওকে আমি যত ইঞ্জেকশনগুলো, যতদিন 6-7 বছর ধরে সমস্ত ইঞ্জেকশনগুলো আমি ICD-10 দিয়েছি। ওই ধরনের কোনো প্রবলেম থাকার কিছু কারণ তো নেই। ভেরি ইন্টারেস্টিং হচ্ছে, আমাদের বাসায় যিনি হেল্প করেন তিনি ছুটি নিয়ে চলে গেছেন, তিনি আর ব্যাক করেননি। তো নতুন একজন এসছেন। আমার ওয়াইফ বললো, আমি আজকে 3 দিন ধরে গোসল করতে পারিনি, তুমি মা একটু বসো, এসিটা ছেড়ে দিচ্ছি, আমি একটু শাওয়ার নিতে যাই। শাওয়ারটা নিয়ে জাস্ট মাত্র শ্যাম্পুটা দিয়েছে, হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো। আওয়াজে দরজাটা খুলে হাফ গোসলে এসে রেখে বাচ্চা পড়ে, ও বাচ্চা মুখ থেকে পানি বেরোচ্ছে। ও আমাকে ফোন করলো, আমি মনে তখন বিদেশে ছিলাম। তারপর আমার এক ফ্রেন্ডকে ফোন করতে বলেছে, ফোন করেছে, বারবার বলছিল ভাবি দেখেন বমি হয় কিনা। 10 মিনিট পরে ও আবার ডক্টরের সাথে কথা বললো, আমার সাথে কথা, তখন ও আমাকে বললো এখন একটু বেটার লাগছে। ওইটা আমরা সন্দেহ করছি ওইটা কোনো কিছু হয়েছে কিনা। তো এরপর আমরা বেশ কিছু ডক্টরস দেখিয়েছি, ওর হেড করা হয়েছে, উনি ওই ধরনের কিছু প্রবলেম পায়নি ওই সময়। 2 বছর 3 বছর ও দুর্দান্ত র্যাম্পসগুলো বলতো, সব মুখস্থ করে বলতো। 3 বছর হলো খুব সুন্দর ছিল। 4 বছর আমরা ধামরাটা একটা স্কুলে দিই, সে স্কুলে দুষ্টুমি করে, কিন্তু ওখানকার হেড মিস্ট্রেস বলেছে ও কিন্তু আসলে নর্মাল না, আপনারা ওকে একটা এই যেহেতু একটা স্কুলে দেন। এটি আমাদের মন খারাপ শুরু হয়ে গেছে, ওখান থেকে আমাদের মন খারাপটা স্টার্ট। নাহলে এই বাচ্চা কী সুন্দর খেলছে, সবার সাথে মিশছে, সাইকেল চালাচ্ছে, ববিরা আসছে ওদের বাচ্চাদের সাথে খেলছে, কোনো রকম প্রবলেম নাই। কিন্তু স্কুল থেকে তাকে তো ফিস করে দেওয়া হলো সে ADHD। তো বাধ্য হয়ে শেষ পর্যন্ত আমরা তাকে একটি লালমাটি একটা স্কুলে দিই, সেখানে সে খুব সুন্দর স্কুল করছে। আমার ওয়াইফ বললো তাহলে একটা কাজ করি, এইটা আপনার একজন ডক্টরসের কাছে যাই। আসলে আমাদের ডক্টর সিলেকশনটাই অনেক সময় ভুল হয়ে যাচ্ছে। এক এক ডক্টর এক এক ধরনের মেডিসিন পুশ হচ্ছে, কিন্তু এখানে তো মেডিসিনটা এত মাত্রায় পুশ হচ্ছিল, তখন তার ভিতরে এক ধরনের মানে যেগুলো হচ্ছে বদ্ধ পাগলের যে মেডিসিন, আমি নাম ধরতে চাচ্ছি না সে ডক্টরের, উনি এই টাইপের মেডিসিন দিয়েছে।
আরেক ডক্টর বলেছে এইটা সর্বনাশ, এইটা কেন উনি দিয়েছেন। সেম ডায়লগুলো কিন্তু ওই থার্ড ডক্টরসটা বলছে, ফোর্থ ডক্টর বলছে উনি কেন এটা দিচ্ছে। লাস্ট মোমেন্টে ব্রিগেডিয়ার জেনারেল আজিজ ভাই, থ্যাংক ইউ, স্যালুট। আজিজ ভাই এখন সুন্দর কিছু ওষুধ দিয়েছে, মাশাআল্লাহ ও বেশ শান্ত, ও খেলাধুলা করছে, ওর ঠিকমতো ঘুমোচ্ছে, উঠছে, এখন সে বেশ ভালো। কি করছে বর্তমানে টুসি? টুসির তো একটা সবচেয়ে প্রিয় জিনিস যেটা বন্ধ করতে পারছি না, সেটি হচ্ছে মোবাইলটা নেয়। মজার ব্যাপার হচ্ছে টুসি আইফোনের সব কিছু বের করে ফেলে, এবং হ্যানো ইভেন আইফোন থেকে অনেক কিছু অমিট করে দেওয়া হয়েছে, সে সেটা আবার বের করে ফেলতেছে। হাউ কাম? সে তো স্কুলে ঠিকমতো পড়েও না, সে এবিসিডি পড়তে পারে না, সে অথচ ক্লাস 2, 3, 4, 5 পর্যন্ত এবিসিডি একদম জেড পর্যন্ত মুখস্থ, অনেক র্যামস তার পুরোটাই মুখস্থ, এখন সে পারে না। আপনি নিশ্চয়ই জানেন ইতোমধ্যে যে আমাদের এই নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে যে বাচ্চারা থাকে ওরা কিন্তু অটোমেটিক্যালি কীভাবে যেন খুব টেকনোলজি ফ্রেন্ডলি হয়ে যায়। ওর অনেক কিছু বিষয় আমরা মাঝে মাঝে বেশ হতভম্ব হয়ে যাই। যেমন সে ফর এক্সাম্পল, সে টেলিভিশনে সে লোগো দেখতে পারে, পড়তে পারে, মনে করেন সে চাচ্ছে RTV, আমি দিলাম চ্যানেল আই, সে আমাকে হিট করছে। আমি আবার RTV বার বলছে RTV, ও দিলাম 24, ও আবার হিট করছে, বাবা নো RTV। আমি যখন আবার 24 দিলাম, আবার সে হিট করছে। তার খাওয়া দাওয়ার ভিতরে হচ্ছে ব্ল্যাক যত জিনিসপত্র আছে, সে ফর এক্সাম্পল কিটক্যাট চাচ্ছে, কোক চাচ্ছে, বাবা কোক, বাবা পেপসি। কোকটা 6 মাসে হচ্ছে বন্ধ করতে পেরেছি, কিটক্যাটটা টোটালি বন্ধ করতে পেরেছি। কিন্তু ওই যে হাইপারনেস বন্ধ করার জন্য ওষুধটার নামটা ভুলে গেলাম, ওই ওষুধটা খাওয়ার পরে তার হাংরিনেসটা বেড়ে গেছে। সে এভরি 20 মিনিটস পর ফুড নিবে বা 30 মিনিটস পর ফুড নিতে চায়, এবং যে কারণে সে একটু বাল্কি হয়ে গেছে। অনেক ধন্যবাদ আপনাকে। টুসির অনেক কথা শুনলাম, আর দর্শক আপনারা তো এতক্ষণ টুসি সম্পর্কে অনেক কিছু জানলেন, নিশ্চয়ই দেখতে ইচ্ছে করছে। চলুন দর্শক, টুসিকে দেখে আসি আমরা। অসাধারণের ছোঁয়া পেলে সাধারণে কি ফিরে যাওয়া যায়? বার্জার লাক্সারি সিল্ক, গ্ল্যামারাস দেয়াল এমনটাই যেন নিজেকেই ছাড়িয়ে যায়। দু হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও। চমৎকার, মাশাল্লাহ, এত লাভলি একটা বাচ্চা আপনার। অনেক অনেক শুভকামনা এবং দোয়া থাকলো টুসির জন্য। থ্যাংক ইউ। আমি আবারও ফিরবো টুসি এবং আপনার পরিবার সম্পর্কে আরও জানতে। দর্শক, চলে যাচ্ছি এখন আমাদের আরেকজন অতিথি জনাব শাহেদুল ইসলাম হিলালের কাছে। আপনি কেমন আছেন? আমি ভালো, খুব ভালো। এই যে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলো আমাদের পরিবারে আছে, সমাজে আছে, আমাদের দেশের, তারা আমাদেরই অংশ। এদের নিয়ে আপনার অভিজ্ঞতার কথাটা জানতে চাই। আমি একটা জিনিস জানি যে আমার 2 সন্তান যখন এডিকশানে ছিল, সবচেয়ে খারাপ জিনিস যেটা হতো যে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছিল আমার থেকে, আমার ফ্যামিলির থেকে, বন্ধু বান্ধব থেকে। পুরো আমার ফ্যামিলি কিন্তু ডিসকানেক্টেড ফ্রম দ্য সোসাইটি। মনে হচ্ছিল যে উই আর ক্রিমিনালস এবং আমরা দূরে দূরে থাকতে হবে। মানে আমরা লজ্জায় মাথা নিচা করে অনেক বছর হেঁটেছি, বিকজ আমার সন্তানের এই প্রবলেম। দোষটা মনে হতো আমার ঘাড়ের উপরেই। তো আপনি যখন এইভাবে কথাটা বলছেন, কিন্তু অনেক ফ্যামিলি কিন্তু এখনও ভাবে যে ওদের বাচ্চাদের যদি কোনো রকম শারীরিক মেন্টাল অসুবিধা হয় ওরাই দোষী, প্যারেন্টসরাই দোষী। এই জিনিসটা ভাঙার জন্য আপনাদের মতো লোক আমার মনে হয় কন্টিনিউয়াসলি কথা বলা দরকার, এবং লোকেরা জানা দরকার আপনি যে কাজটা করছেন। এটা জানলে হলো কি, অ্যাটলিস্ট আই নো, আপনার বাসায় গেলাম, তুষিকে দেখলাম, তুষির একটা আনইউজুয়াল বিহেভিয়ারটা কিন্তু আমাকে একটু অন্যরকম একটা ফিলিং দেবে। অ্যান্ড ইফ আই নো যে দিস ইজ এ নর্মাল থিং, আমি একরকম ব্যবহার করবো। ইফ আই ডোন্ট নো, আমি কিন্তু একদম অন্যরকম ব্যবহার করবো। এবং এই জিনিসটা কিন্তু আমাদের সোসাইটিতে এখনও আছে। আমি দেখেছি যে এই টিচিংটা নাই, যেটা এই আপনার মতো এরকম প্রোগ্রাম করলে আস্তে আস্তে লোকেরা বুঝতে পারবে। জি, আপনি একটু আগে বলেছেন যে আপনার 2 সন্তানের যে সমস্যাটা ছিল তার কারণে আপনারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন সমাজ থেকে প্রায়। সেক্ষেত্রে আসলে আপনি কি মনে করেন আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন এই মানুষগুলো তাদের এই সমস্যার কারণে সেটা কি তাদের জন্য স্বস্তিকর কিছু হবে? অ্যাওয়ারনেস করাটা, সচেতন করা, এবং ওনাদের মতো সেলিব্রিটিদেরকে আরও আনেন। অনেকের ফ্যামিলিতে আছে, ওনাদের ফ্যামিলিতে থাকতে হবে চা না, না থাকলেও যদি এই কথাগুলি যদি বলা হয়, আমরা যদি প্রপারলি অ্যাকসেপ্ট করি, কিন্তু আমার মনে হয় রেজিং দোজ চিলড্রেন উইল বি মাচ ইজিয়ার
ফর দ্য প্যারেন্টস, ওই বাচ্চার জন্যও হবে। আমার নাতি অস্ট্রেলিয়াতে পড়ে স্কুলে, 7, 8, 9 বয়সের বাচ্চাদেরকে এই যে যারা ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি চ্যালেঞ্জ বাচ্চা, ওদের কি বিহেভিয়ার হবে এগুলি ওদেরকে শিখায়। এক্স্যাক্টলি। এবং ওখানে নিয়ম আছে, ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি চ্যালেঞ্জ স্কুল নর্মাল ছাত্রদের সাথে পড়ালেখা করবে, কিন্তু আপনি এখানে কিন্তু দিতে পারবেন না, কারণ বুলিং এর শিকার হবে, কারণ অন্য বাচ্চারা জানে না। তো এই আপনার প্রোগ্রামের মাঝে এগুলি শিখাতে হবে, আমাদের স্কুল কলেজে যেতে হবে, একদম রুট লেভেলে যে শিখাতে হবে যে দিস ইজ নর্মাল, দিস ইজ হাউ উই ট্রিট। এই বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাগুলোকে সাধারণ মানুষের সাথে মেলামেশা করার সুযোগ করে দিতে হবে, তাদেরকে ছেড়ে দিতে হবে আমাদের সমাজে খোলা জায়গায় যে কোনো সামাজিক অনুষ্ঠানে। কিন্তু তার জন্য যে গ্রহণযোগ্যতাটা থাকা দরকার আমাদের সমাজে, সেটা কতটুকু আছে বলে আপনি মনে করেন? 2002-04 যখন আমার প্রবলেম ছিল, আমার বন্ধু বান্ধবরা সবাই একটা জিনিসই বলতো, আমার ফ্যামিলির লোকেরা, যে ইউ আর ব্যাড প্যারেন্টস, আমরা ওদেরকে ঠিকভাবে রেস করি নাই। এই যে আমাদেরকে যে পয়েন্ট আউট করতো, যে আমাকে দোষী বানাতো, তখন কিন্তু আমি আস্তে আস্তে ডিসকানেক্টেড হয়ে যেতাম। এক্স্যাক্টলি। ওই হেলাল ভাই ওই কথা ধরে যে ওরা ইউ আর ব্যাড প্যারেন্টস, আমার ঠিক আমাদেরকেও সেরকম শুনতে হচ্ছে যে তোমার বাচ্চা পাগল, তোমার বাচ্চা পাগল, ব্যবহার শিখাও না। তাহলে কি এই যে পাগল বলে তাকে সমাজের সবচেয়ে দীক্ষিত পার্সন হিসেবে রাখলো কাকে? ওই বাচ্চা তার প্যারেন্টসদেরকে। হেলাল ভাইয়ের বাচ্চা তাও সেম কথা বলছে। এই যে কথাগুলো যারা এই ধরনের ব্যাড কমেন্টসগুলো করে, এনাদের আসলে মানসিক স্বাস্থ্য দরকার। ওনাদেরকে আগে বুঝাতে হবে, ওনারা এই ধরনের কথা বলতে পারবে না। আপনার অনুষ্ঠানের মাধ্যমে এই জাতীয় মানুষদেরকে উদ্বুদ্ধ করতে হবে, বাবারে এই কথাগুলো বলবেন না। এই বরঞ্চ আপনি অ্যাডভাইস করেন, আপনি আগে ওনাদেরকে আগে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে। অ্যান্ড ইট মাস্ট কাম। আমি খুব স্ট্রংলি মনে করি টিভির চাইতে স্কুল কলেজে বাচ্চাদের, আজকে যদি আপনি শুরু করেন বাচ্চাদের দিয়ে, 20 বছর পরে আপনি এই কথা বলতে হবেন না। বলার কারণে না এই বাচ্চাগুলো পিছিয়ে যাচ্ছে, এই বাচ্চাগুলো অবহেলিত হয়ে যাচ্ছে। ওই যে আপনি একটু আগে বলছিলেন চা খেতে খেতে যে এমন একজন বাচ্চাকে শিকল বেঁধে রেখে দিয়েছে, সে এত বছর ধরে তাকে শিকল দিয়ে এমনভাবে বেঁধে রেখেছে, শেষ পর্যন্ত আপনি গিয়ে তাকে উদ্ধার করেছেন, সে যে দাঁড়াবে, সে দাঁড়াওয়াটাও সে ভুলে গেছে। এই কাজটা আপনি করে আজকে ছেলেটা কৃষি কাজ করছে, একটা ভালো কাজ করছে, সে নিজের পায়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, স্বাভাবিক জীবনযাপন করছে, অথচ সে কোনো অ্যাবনর্মাল কোনো কাজ করছে না। ওই যে শিক্ষা, তার বাবা মাকে আপনি একটা শিক্ষা দিয়েছেন, জন তো শিক্ষা দিতে পারবো না। সে কারণে এই ধরনের টিভি মিডিয়াগুলো আছে, বিভিন্ন মিডিয়াগুলো আছে, এইসব মিডিয়ার মাধ্যমে যদি আমরা যত কিছু বলবো তত বেশি এই ধরনের বাচ্চাগুলো বেঁচে যায়। আর ওই ধরনের মানুষগুলোকে স্টপ করতে হবে, সেই সব প্যারেন্টসদেরকে, সেই সব পুরুষকে, সেই সব মহিলাকে যারা বলে তোমার ছেলে পাগল, তোমার মেয়ে পাগল, যারা বলে ইউ আর ব্যাড প্যারেন্টস, তাদেরকে স্টপ করতে হবে। তাদের জন্য কিন্তু একটা অনুষ্ঠান লাগবে। সমাজে আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন এই মানুষগুলো সম্পর্কে সচেতনতা বাড়াতে আসলে কি করণীয়? আমার মনে হয় এই প্রোগ্রাম, মিডিয়া উইল প্লে দ্য বিগেস্ট রোল ইন দিস। ডক্টর, সোসাইটি, পলিটিশিয়ান, ইভেন মুকিত ভাইদের মতো লোকেরা পারবেন, ওনারা পারবে, ওনাদের কথা ওনাদের ফ্যানরা শুনবে। বাট এই কথাগুলি কি স্প্রেড করতে হবে। ওরা তো আমাদের সোসাইটির লোক, ওরা বাইরের তো কেউ না। আপনারা যেটা বলছেন এটা একটা স্ট্রেংথ, বাট নর্মাল পিপল তো এটা বুঝে না, এবং সমাজে এবং ওদের বয়সের বাচ্চারাও বোঝেন, এদেরকে বোঝাতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আবারও ফিরব আপনার কাছে। মুকিত জাকারিয়া, আমি এবার জানতে চাই আপনার পরিবার সম্পর্কে, টুসির আম্মু সম্পর্কে। টুসির আম্মু হচ্ছে, যেদিন টুসি হয়েছে, যেদিন থেকে আমরা লালমাটি স্কুলে দিই, সেদিন থেকে তার একটা যুদ্ধ শুরু হয়। সেদিন থেকে জানা হলো, এবং আমার ওয়াইফের মাথায় কিন্তু 80% চুল নাই, এবং ও ফুল টাইম হাইপার থাকতো। সেটা এই ব্রিগেডে আজিজ ভাই আজকে প্রায় বছর খানিক হলো এটাকে স্টপ করেছে। নাহলে তার চাহিদা কোনো একটি যদি ব্যাপ্তি ঘটলেই সে সাথে সে হিট করতো, এবং তার ফার্স্ট হিটটা হচ্ছে আমার এখানে কিন্তু চুল নাই, চুল টানতো, মনে হয় রেগে গেল, টানতো মানে কি রেগে গেল, মানে তার জিনিসটা যেটা চাহিদা মতো জিনিসটা যেটা পেত। আর ওর বডিতে যখন পেইন হয় ও তো বলতে পারে না, যখন পেইন হচ্ছে, ওর ক্ষুধা লেগেছে, খিদা পেয়েছে, ওর চাহিদাটা যখনই সে আমরা রিসিভ করতে পারছে না, কারণ ও তো বলতে পারে না, ও তো আর আপনার মতো স্বাভাবিক না। যখনই সে বলতে পারে না তখনই সে হিটটা করে। আমরা তো বুঝতে পারছি না যে সে হাংরি, আমরা তো বুঝতে পারছি না তার মোবাইলটা দরকার, আমরা তো বুঝতে পারছি না তার কিটকেট লাগবে, চকোস লাগবে, এসব লাগবে, চকলেট লাগবে, এগুলো তো আমরা বুঝতে পারছি না। কারণ ও যখন হিট করে তখন বাধ্য হয়ে তার প্রিয় জিনিস একটা যে হাতের সামনে ধরতে হয়, তখন সে রিল্যাক্স। কিন্তু দোষটা হচ্ছে আমার, কখন আমার দোষটা হচ্ছে যখন তাকে একটা ব্ল্যাক চকলেট দিচ্ছি, সে তো আরও বেশি হাইপার হয়ে গেল, সে আরও 26 দিন 30 দিন সে হাইপারনেসটা থাকবে একদম একই স্টেজে। তো এখন এই যে শিক্ষা, যে কোন কোন জিনিস এই ধরনের বাচ্চারা খেতে পারবে না, কোন কোন জিনিস বাচ্চারা টাচ করতে পারবে না,
এইসব তো কেউ শেখায় না। জনাব শাহাদুল ইসলাম হেলাল, আপনি তো একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং বর্তমানে এসএমইর পরিচালক। আমাদের এই যে বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠী আছে, তাদেরও কিন্তু নানান প্রতিভা আছে। আপনার ব্যবসা প্রতিষ্ঠান এই প্রতিবন্ধী জনগোষ্ঠীকে কিভাবে সাপোর্ট দিচ্ছেন তাদের প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং জীবনমান উন্নয়নে? আমরা যেটা করি যে একটা মানিকগঞ্জে একটা গ্রামে অটিজম বাচ্চাদের জন্য একটি স্কুল আছে। স্কুলের মারা যে আসে, ওরা তো সারাদিন বসে থাকে, ওদের করার কিছু নাই, স্কুলটাও সারাদিন চলে। তো নেদারল্যান্ডের একটা কোম্পানি আমাদের থেকে কিছু মাল কিনে আমরা একটা অ্যারেঞ্জমেন্ট করেছি যে আমরা আমাদের যেই মালটা ওই কোম্পানির জন্য বানাই, ওই মালটা ওদের ওখানে বানাই। ওদের মেয়েদেরকে আমরা জিনিসপত্র পাঠিয়ে দিই, এটা পাটের জিনিস, হাতে হাতে বেনি বানায়, ক্রুশি কাটের কাজ করে, মহিলারা আমাদেরকে ওটা ফেরত দেয়। একটা তো ফাইন্যান্সিয়াল পার্ট তো আছে, যাদের বাসায় এরকম ডিসঅ্যাডভান্টেজের চাইল্ড আছে ওদের কিন্তু ফাইন্যান্সিয়াল নিডটা কিন্তু কোয়াইট হাই। মুকিত ভাইয়ের মতো লোকেরা তো অ্যাফোর্ড করতে পারে বড় বড় ডাক্তার, কিন্তু ম্যাক্সিমাম তো দে কান্ট অ্যাফোর্ড, মানে খাওয়াতে দাওয়াতে পারে না। তো এই যে আমরা ছোটোখাটো, আমার কোম্পানি ধরেন 20-30 জন মেয়েকে হয়তো মাকে সাপোর্ট দিচ্ছে, মেবি নট এনাফ। তো এইরকম কিন্তু আমার এই কথাটা শুনে হয়তো আরেকটা কোম্পানিও পারবে, কারণ অনেক রকম প্রোডাক্ট ব্যবসায়ীরা বানায় যেটা বাড়ি ঘরে বানানো হয়। আমরা এখন ছোটোখাটোভাবে শুরু করেছি, ইটস এ ট্রায়াল প্রজেক্ট। এটা যদি কাজ হয়, আমি আশা করি হবে, এটা আরও বড় আকারে আমরা করতে পারবো। আমাদের আশেপাশে যত গ্রাম আছে ওখানে প্রতিবন্ধী বাচ্চাদেরকে দিয়ে কিন্তু এই কাজগুলি করাতে পারবো। তো এই পুরো সিস্টেমটাকে আমাদের আস্তে আস্তে ডেভেলপ করতে হবে। ইটস জাস্ট এ স্টার্ট। ধন্যবাদ আপনাকে। জনাব মুকিত জাকারিয়া, আপনি একটু আগে বলছিলেন যে আসলে আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদেরকে নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। চ্যালেঞ্জগুলো জানলাম, এই চ্যালেঞ্জগুলো আসলে কীভাবে মোকাবেলা করা যায় এবং এই চ্যালেঞ্জগুলো দূর করতে আমাদের সমাজের, এই যে আমাদের ব্যবসায়ী সমাজ আছে প্লাস অন্যান্য যে প্রফেশনালরা আছেন, কী ভূমিকা রাখতে পারেন? প্রথমে যে কাজটা করতে হবে, আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে সব ডিপার্টমেন্ট একটু মন্ত্রণালয় আছে, এই জন্য ইমিডিয়েট দরকার হচ্ছে মানসিক স্বাস্থ্যের একটা মন্ত্রণালয়ের দরকার। ওই মন্ত্রণালয় মনিটরিং করার জন্য হেলাল ভাই, আপনার মতো চমৎকার মানুষ, ব্রিগেডিয়ার জেনারেল আজিজ ভাই আছেন, সবাই আছেন, অনেকেই আছেন। এনাদেরকে সমন্বয়ে একটা এডহক কমিটি করতে হবে। তারাই বলে দিবে যে এটা এটা করে, এটা এটা করে। এখন আমার কাছে মনে হচ্ছে যে এই মন্ত্রণালয়টা মনিটরিং করবেন, ওই যে আমি বলেছিলাম হেলথের ব্যাপারগুলো, যে ইভেন মাদেরকে অ্যাওয়ারনেস করা, পাশাপাশি যারা এই ধরনের ওই যে বিভিন্ন রকম কথাগুলো বলে তাদেরকেও আসলে একটা ট্রেনিংয়ের পর্যায়ে নিয়ে আসা। রুট লেভেল থেকে শুরু করে যদি স্টার্ট না করি, ওই জায়গাটাকে নার্সিং করে আসতে হবে। যতদিন পর্যন্ত আপনি এখানে এসে নার্সিং করলে হবে না, এখান থেকে স্টার্ট করে কিন্তু এখানেও আসতে হবে। আমরা যতই চিৎকার করি, যতই কিছু বলি, আগে ওই লোকগুলোকে ফাইন্ড আউট করতে হবে যারা আমার বাচ্চাকে পাগল বলে। আর আপনি একটা চমৎকার কোশ্চেন আপনার ভাবির সম্পর্কে জানতে চেয়েছেন। এই জাতীয় ফ্যামিলিকে, বিশেষ করে মারা যে ভূমিকাটা পালন করে, তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। এরকম একটা বাচ্চাকে সুস্থ করে এই পর্যায়ে নিয়ে আসা, তার যে ত্যাগ, তার যে তিতিক্ষা, এমনও দিন গেছে সে 48 ঘন্টা ঘুমায়নি, 48 ঘন্টা ঘুমায়নি। যার কাছে যে ফ্যামিলিতে এই বাচ্চাটা আছে, সে মনিয়াপা আপনি জানেন না যে আমাদের কষ্ট, আমাদের দুঃখ, হেলাল ভাই দুঃখ, হেলাল ভাই কষ্ট কেউ জানে না। আমার মতো কেউ অসংখ্য পরিবার আছে, এই বাচ্চা 48 ঘন্টা না ঘুমিয়ে এভরি 15-20 মিনিটস পর তার এই নিডসগুলো, এগুলো সবসময় স্টক রাখতে হয়, তাকে দিতেই হবে, না সে তুলকালাম করে ফেলতেছে। আপনি ভাবেন যে আমি অভিনয় করতে পারি না, অনেক সময় যেতেও পারি না, সকাল 8টা বা 10টায় কল, কিন্তু আমি তো সারা রাত ঘুমাইনি আপা। না ঘুমিয়ে আমাকে ওই স্পটে যেতে হচ্ছে, সেই স্পটে গিয়ে সেই হাউসে গিয়ে আমাকে শুটিংটা করতে হচ্ছে। আমি যে সারা রাত ঘুমাইনি, আমি কিন্তু কোনো ডিরেক্টরকে আজ অব্দি পর্যন্ত বলিনি। এটা চেপে রেখে অভিনয় করতে হচ্ছে। যেসব ফ্যামিলিতে এই ধরনের বাচ্চারা আছে তাদেরকে সুস্থ করতে, তার আগে দরকার এই ধরনের বাচ্চাদেরকে সুস্থ করার আগে যারা পাগল বলে, ব্যাড প্যারেন্টস বলে, তাদেরকে চিহ্নিত করা, তাদের চিকিৎসা প্রথম হবে, তারপরে এই এডিএসডি বাচ্চাদের চিকিৎসা হবে। অসাধারণের ছোঁয়া পেলে সাধারণে কি ফিরে যাওয়া যায়? বার্জার লাক্সারি সিল্ক, গ্ল্যামারাস দেয়াল এমনটাই যেন নিজেকেই ছাড়িয়ে যায়। ভাবির পুরো নামটা যদি? ওর নাম হচ্ছে বিলকিস বানু মেরি, ওকে সবাই এক নামে চেনে মেরি হিসাবে, মেরি মুকিত সবাই চেনে। মেরি মুকিত। ভাবির জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো এবং স্যালুট টু হার। সো নাইস অফ ইউ। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলোর পরিবারে এই যে মা বাবা যারা আছেন, প্রত্যেকেই একজন যোদ্ধা এবং অবশ্যই সাহসী যোদ্ধা। তাদের মতো ধৈর্য, তাদের মতো সহ্য, তাদের মতো মানসিক শক্তি, এটা
এর তুলনা আসলে করা যায় না। আমাদের গুণী অভিনেতা প্রিয় মুখ জনাব মুকিত জাকারিয়া এতক্ষণ যে কথাগুলো বলে গেলেন ওনার স্ত্রীর সম্পর্কে, প্রত্যেকটা পরিবারেই টুসির মায়ের মতো এই মায়েরা আছে বলেই হয়তো আমাদের টুসি এবং টুসির মতো বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশুগুলো বেঁচে আছে এবং তারা এগিয়ে যাচ্ছে। আজকে মুকিত জাকারিয়া যে কথাটি বলেছেন যে প্রায়শই ওনাকে রাত জাগতে হয় সন্তানের জন্য, ঘুমাতে পারেন না, কিন্তু সকালে ঠিকই শুটিং সেটে যেয়ে উপস্থিত হতে হয়। ওনার সহকর্মীরা হয়তো কেউ জানেনও না কী সংগ্রাম উনি সারা রাত করেছেন, কী যুদ্ধ তিনি করে এসেছেন। এবং তিনি যখন শুটিং সেটে উপস্থিত হয়েছেন ওনার মানসিক অবস্থা ঠিক ছিল তো? ওনার মনটা তো পড়ে রয়েছে, আহারে আমার মেয়েটা তো সারা রাত ঘুমায়নি, ও এখন কেমন আছে, আহারে আমার স্ত্রী সারা রাত জেগেছিল, সে কি একটু ঘুমাতে পারছে? এই অনুরোধটুকুই রাখতে চাই, আপনারা একটুখানি বোঝার চেষ্টা করবেন আপনার পাশে যে পরিবারটিতে এরকম একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে, সেই পরিবারের এই সংগ্রামগুলোকে একটু অন্তর দিয়ে অনুভব করার চেষ্টা করবেন। তাতেই বুঝতে পারবেন কতটা কঠিন এই জীবন যাপন করা। অনেক জায়গায় দেখেছি পারিবারিক অশান্তি, বাবারা মেনে নিতে পারে না তাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদেরকে। এই বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান জন্ম দেওয়ার দায়টা মায়ের উপর দিয়ে সন্তান এবং মাকে ত্যাগ করে চলে যায়, খোঁজ খবরও রাখে না। এরকম সময়ে এরকম জায়গায় যখন মুকিত জাকারিয়া, জনাব শাহিদুল ইসলাম হেলাল সাহেবের মতো মানুষগুলোকে আমরা সামনে পাই, আমাদের শ্রদ্ধায় হৃদয়টা ভরে যায়। আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই। আপনারা আমাদের সমাজে উদাহরণ, অনুপ্রেরণা। আপনারা আপনাদের জায়গায় যে কাজ করেছেন, আপনাদের সন্তানদের জন্য যেভাবে লড়াই করে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, এটা সত্যি অনুকরণীয়, অনুসরণীয়। অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে ওনাদের কাছে আমার জানতে চাওয়া, আমাদের সমাজে যে পরিবারগুলোতে বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানরা রয়েছে, সেই পরিবারগুলোর উদ্দেশ্যে এমন কিছু বলবেন যা কিনা তাদের এগিয়ে যাওয়াটাকে সাহসী করে তুলবে। এ তো সন্তান, এ তো হৃদয়, এটা হচ্ছে আপনার হার্ট। একে অবহেলা করবেন না, কারণ সে স্পেশাল চাইল্ড। অনেক পরিবারে ভাগ্য হয় না, এটাকে আল্লাহ তাআলা প্রদত্ত একজন সন্তান, ছেলে হোক মেয়ে হোক, স্পেশাল চাইল্ড। এই ধরনের চাইল্ড সারা পৃথিবীতে খুব হাতে গোনা কয়েকজন, এবং তাদেরকে অবহেলা করবেন না। যতটুকু সামর্থ্য আছে সেই ছোট্ট সামর্থ্য দিয়ে তাকে মানুষ করানো যায়। একটু জিনিস প্রয়োজন, সেটি হচ্ছে ধৈর্য। ধৈর্য হারাবেন না, এই সন্তান আপনার মুখ উজ্জ্বল করবেই। আমি প্রাউড যে আমার কাছে একটা বিশেষায়িত একটা সন্তান আছে। সত্যি আমি গর্বিত। আপনার অভিজ্ঞতার জায়গা থেকে আপনি যদি আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের এই পরিবারগুলোর উদ্দেশ্যে কোনো মেসেজ দেন। শুধু ওই আমার বাচ্চাদেরকে চিকিৎসা করলে হবে না, যে আমাদের ব্যাড প্যারেন্টসদের চিকিৎসা লাগবে, পাশাপাশি বিশেষায়িত সন্তানদেরও চিকিৎসা লাগবে, দুজনে লাগবে মাস্ট। আমি বারবার চিৎকার করে বলছি, ব্যাড প্যারেন্টসের চিকিৎসা লাগবে, সন্তানদেরকেও চিকিৎসা লাগবে। আই এম রিয়েলি সরি। মনিয়াপাতের মতো মানুষ, বার্জার পেরেন্টস এবং আশিক ভাইরা যে সহযোগিতা করছে, সত্যি আরও বেশি বেশি করে আশিক ভাইয়ের কাছে রিকোয়েস্ট করবো, যে RTVকে রিকোয়েস্ট করবো, বার্জার পেরেন্টের মতো এরকম অনেক স্পন্সর আছে, তাদের কাছে রিকোয়েস্ট করবো বেশি বেশি করে পেট্রোনাইজ করুন, RTVর সাথে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, চলে যাচ্ছি এখন শাহিদুল ইসলাম হেলালের কাছে। বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের লালন পালন করছেন যে মা বাবা, যে পরিবারগুলো, সেই পরিবারগুলোর উদ্দেশ্যে আপনি কোনো বিশেষ মেসেজ দিতে চান কি? না, আমার মনে হয় ইউ সিক ফর লাভ অ্যান্ড কানেক্ট দেম উইথ পিপল, ডোন্ট বি ডিসকানেক্টেড। দ্য মোমেন্ট ইউ আর ডিসকানেক্টেড, আপনি কিন্তু অনেক কিছু হারিয়ে ফেলবেন। যেভাবে ইউ গেট কানেক্টেড উইথ ফ্রেন্ডস, ফ্যামিলি, পিপল, ওই প্রচেষ্টাটা মনে প্যারেন্টসেরা সবসময় করা জরুরি। আমার মনে হয় এই যে বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদেরও ও নিজে নিজে এভাবে এসছে ওয়ার্ল্ডে, কিন্তু ওকে সুস্থ এবং ভালো রাখতে হলে আমাদের সবার সবার সাপোর্ট দরকার। ও একা কোনোদিন পারবে না, পুরো ফ্যামিলি সবাই সাপোর্ট দিতে হবে। হ্যাঁ, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলোর এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যবসায়ী সমাজ কি ভূমিকা রাখতে পারে? ট্রেনিং দিতে পারে স্পেশাল নিডস, যেমন একটা বাচ্চা কম্পিউটার পারে, ওকে ঘরে বসে কাজ করতে পারে, যার যেমন স্পেশাল নিডস আছে। SME ফাউন্ডেশন ইজ এ রাইট প্লেস। অ্যান্ড ইন্ডাস্ট্রিজরা যেটা পারে, যেমন আমি আমার এলাকার পাশে এক গ্রামে কিছু সাহায্য করছে আমার সামর্থ্য অনুযায়ী, এবং সব ইন্ডাস্ট্রিয়ালিস্টে পারে। ওদের পাশে গ্রামে যদি কিছু থাকে, কিছু বানাতে দিল, হাতে বানাতে দিল বা নিয়ে এসে কাজ করলো। বাট এটাকে
মোটিভেট করতে হবে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের। আর আমি সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেখি এই পার্ট না, আরেকটা পার্ট, যে পার্টটা হলো যে যারা ফাইন্যান্সিয়ালি অত সলভেন্ট না, ওদেরকে সাপোর্ট কীভাবে দেবেন। এবং ব্যবসায়ীরা কিন্তু একটা ফ্যামিলিকে যদি বলেন, একটা ব্যবসায়ীকে ঠিক আছে ভাই তুমি 5 বছর ওর খরচাটা দিয়ে 2-4-5 হাজার টাকা করে মাসে দাও, কোনো ব্যাপারই না, আপনি ওদের সেন্টিমেন্টটাকে টাচ করতে হবে। ধন্যবাদ আপনাকে। জনাব মুকিত জাকারিয়া, আপনার কন্যা সন্তান টুসির ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন? আমি শঙ্কিত হচ্ছে এই কারণে যে আমি যদি মারা যাই, টুসি কার কাছে থাকবে? টুসির মা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায়, আমরা কিন্তু জানি না ওর আগামী দিনে ভবিষ্যৎটা কোথায়, কার কাছে রাখবো, কে সেই মানুষটা কে? সারা বাংলাদেশে 68টা ডিস্ট্রিক্টে এরকম একটা হোম বানানো দরকার আছে, বেশ কয়েকজন স্পেশালিস্ট ডক্টরকে থাকবে, সেই সব বাচ্চাদেরকে সারা জীবনের জন্য ওই জায়গায় দিয়ে আসবে। সেই জায়গাটা কিন্তু চিহ্নিত করতে হবে। আমরা কিন্তু ভয়ঙ্কর, আমরা হেলাল ভাই, মনিয়াপা, আমি, অনেকেই আছে, তারা কিন্তু আসলে শঙ্কিত, আমার বাচ্চাটা কার কাছে থাকবে? আমার কাছে এখন লোম ধরা যাচ্ছে আমার কথা শুনে, কষ্ট হচ্ছে, আমার কথা জড়িয়ে যাচ্ছে। আমার এই বাচ্চাটা আমরা হেলাল ভাই লালন করেছে, আমার এই বাচ্চাটাকে আমি লালন করেছি, মনিয়াপার বাচ্চাটাকে মনিয়াপা লালন করেছে, কিন্তু আমি যখন চলে যাব, মনিয়াপা চলে যাবে, হেলাল ভাই চলে যাবে, এই বাচ্চা কার কাছে থাকবে? দর্শক, এই মুহূর্তে টুসির বাবা মুকিত জাকারিয়া যে কথাটি বলেছেন, এর থেকে বাস্তব কথার কিছু নাই, একদম ঠিক। আজ যদি এই বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের মা বাবা এই পৃথিবী থেকে চলে যান, এই প্রিয় সন্তানদের ভবিষ্যৎ কি? তারা কোথায় আশ্রয় পাবে? এই প্রশ্নের উত্তর আমরা কেউ এখনো পর্যন্ত জানি না। এগিয়ে আসুক সমাজ, এগিয়ে আসুক বাংলাদেশের প্রতিটি মানুষ, বিশেষ চাহিদা সম্পন্ন এই মানুষগুলোর ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আরটিভির সঙ্গে থাকুন। স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙিনা, যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও, হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও।